ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের লিড পার্টনার দুবাইয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানটি দেশ ছাড়া করার অভিযোগ উঠেছে অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলা হলেও 14 বছর ধরে অগ্রগতি নেই মামলাটির। আবার ফ্লাইওভার পরিচালনার ক্ষেত্রেও অরিয়ন গাড়ির সংখ্যা কম দেখিয়ে ফাঁকি দিচ্ছে সরকারি রাজস্ব। এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেলহাসা আইনি পদক্ষেপ নিয়ে হারানো মালিকানা ও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে। এই প্রকল্পে মুজিবুর রহমান নামের এক ব্যবসায়ীর 40% শেয়ারের পুরোটাই হাতিয়ে নিয়ে তাকেও দেশ ছাড়ার অভিযোগও আছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম বড় প্রকল্প যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ, পরে যেটির নামকরণ করা হয় মেয়র হানিফ ফ্লাইওভার। এটি নির্মাণ ও পরিচালনায় ব্যাপক দুর্নীতির দালিলিক প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। প্রকল্প নির্মাণের দরপত্রে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের 3টি খ্যাতনামা কোম্পানি অংশ নিলেও যোগ্য বিবেচিত হয় বাংলাদেশ দুবাইয়ের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেলহাসা অ্যাকম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, যেখানে লিড পার্টনার হিসেবে বেলহাসার নাম উল্লেখ আছে। এই যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠানে বেলহাসার শেয়ার 60% আর অ্যাকম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার 40%। আবার অ্যাকম ইঞ্জিনিয়ারিংয়ে ওবায়দুল করিমের 50% শেয়ারের পাশাপাশি 10% তার বন্ধু রবিউল হোসেনের এবং 40% মুজিবুল হকের ছিল। সিটি কর্পোরেশন 2005 সালে ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ দেওয়ার সময় শর্ত ছিল যে লিড পার্টনার বেলহাসার শেয়ার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং তারা নির্মাণ কাজ শেষ করার 5 বছরের আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে চলে যেতে পারবেন না। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে অরিয়ন বেলহাসা সহ অন্য শেয়ারহোল্ডারদের একে একে তাড়াতে থাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা দিয়ে বড় শেয়ারহোল্ডার মুজিবুল হককে দেশ ত্যাগে বাধ্য করা হয়। অবৈধভাবে বোর্ড মিটিং দেখিয়ে ওবায়দুল করিম তার ছেলে সালমান ও জামাই মেহেদি হাসানের নামে কোম্পানির সব শেয়ার হস্তান্তর করা হয়। একইভাবে দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসার শেয়ারও জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হয় ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে। এমনকি যৌথ বিনিয়োগকারী কোম্পানির নাম পাল্টে নতুন নাম দেয়া হয় অরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যা সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে দলিলপত্র ঘেঁটে জানা গেছে। অনুসন্ধানে দেখা যায় শেয়ার জালিয়াতিতে জাল সই ও প্রতারণার অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলাও করে বেলহাসা। এ ব্যাপারে বেলহাসার সাথে ইমেইলে যোগাযোগ করা হলে জালিয়াতির মাধ্যমে তাদের শেয়ার সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে দুবাইয়ের প্রতিষ্ঠানটি। অ্যাকমের নাম দেওয়া হয় অফ ওরিয়ন গ্রুপ, যেখানে অ্যাকমের মধ্যে ওরিয়ন গ্রুপ বলতে কোনো শব্দ নাই। বেলহাসার সমস্ত সিগনেচার জাল করেছে, অ্যাকমের সমস্ত সিগনেচার জাল করেছে। জাল করে ওবায়দুল করিমের ছেলে সালমান করিম, তার মেয়ের জামাই মেহেদি হাসান, তাদেরকে ইনক্লুড করেছে, করে অ্যাকমটাকে পুরোপুরি নিজের করেছে। বেলহাসার যে শেয়ার হোল্ডিংটা ওইটা ওখানে মাত্র 5% করেছে এবং 95% ওবায়দুল করিম ওরিয়নের সাথে মিলে এটাকে ডাইলিউট করে ফেলেছে। যদি লিড কোম্পানি না থাকে কোনো কোম্পানি বিডের পরে, তাহলে এই কন্ট্রাক্টটাই বাতিল হয়ে যায়। এখানে যে জালিয়াতি হয়েছে, এখানে ক্রিমিনাল অফেন্স হয়েছে, সিভিল অফেন্স হয়েছে। অনুসন্ধানে জানা যায় ফ্লাইওভার নির্মাণ ব্যয় 670 কোটি টাকা ধরা হলেও প্রিফারেন্স শেয়ারের বিপরীতে 5 ব্যাংক থেকে 600 কোটি টাকা সংগ্রহ করেন ওবায়দুল করিম। পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 670 কোটি টাকা থেকে করা হয় 2378 কোটি টাকা। এবারও 2150 কোটি টাকা বন্ড ডিসকাউন্টের মাধ্যমে তোলা হয় অগ্রণী, সোনালী, জনতা ও রূপালী ব্যাংক থেকে। সরেজমিনে ঘুরে দেখা যায় মেয়র হানিফ ফ্লাইওভারে চলাচলকারী বহু যানবাহন থেকে টোল আদায় করা হলেও রসিদ দেয়া হচ্ছে না। আবার কিছু যানবাহনে দায়সারাভাবে ছাপানো রসিদ দেয়া হলেও টাকা নেয়ার হিসাব থাকছে না কম্পিউটারের সফটওয়্যারে। ফলে চুক্তি অনুযায়ী এই ফ্লাইওভার থেকে আদায়কৃত টোলের 5% সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ওই জালিয়াতির কারণে সরকার পাচ্ছে অনেক কম টাকা। এই টোল আদায়ের হিসাবেও আছে ব্যাপক গড়মিল। সড়ক ও জনপথ বিভাগের হিসাব বলছে মেয়র হানিফ ফ্লাইওভারে প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের যানবাহন চলে 8,000 থেকে 10,000। সে হিসাবে টোল আদায় হবার কথা বছরে প্রায় 1200 কোটি টাকা।
আর অরিয়ন হিসাব দিচ্ছে বছরে টোল আদায় হয় 140 কোটি থেকে 178 কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে অরিয়নের কাছে জানতে চাওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যক্তি হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUর চিঠিতে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম, জারিন করিম, মেহেদি হাসানের ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম নিয়ে সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করতে শুরু করে BFIU। জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে, কেউই টিকতে পারবে না। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় দলের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁয়ের হরিপুরে এই জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, জনপ্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই দশা হবে, কেউ টিকতে পারবে না। আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। মির্জা ফখরুল আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী সহ সব সম্প্রদায়ের সংখ্যালঘুরা দেশের আমানত, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন সঠিক আচরণ ধরে রাখা যাবে, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারকে ভোটের জন্য বছরের পর বছর সময় দেবে না জামায়াত। দলের আমির জানান, শিগগিরই নির্বাচনী রোড ম্যাপের জন্য যৌক্তিক সময় ইস্যুতে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বৃহত্তর স্বার্থে যে কোনো দলের সাথে জোট করতেও আপত্তি নেই। গত 15 বছর ছিল বিপর্যয়ের কাল, তবে এবার পুনরুত্থানের পথে জামাতে ইসলামী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মসূচি নিয়ে রাজপথে উজ্জীবিত নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও নির্বাচনের জন্য খুব বেশি সময় দিতে রাজি নন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার, ন্যূনতম সময় তাদের নেওয়া উচিতের বাইরে নয়। আমি বলেছি যে বছরের পর বছর নয়, এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন একক না জোটবদ্ধভাবে, এ প্রশ্নে তিনি বলছেন, সময়োপযোগী সিদ্ধান্তই নেবে জামাত। সামনে বিএনপির সাথেও কি জোট হতে পারে? দেশের স্বার্থে যে কারোর সাথে হতে পারে, দেশের স্বার্থকেই আমরা বড় করে দেখব এবং কাদের সাথে এই জোট গঠন করাটা দেশ এবং জাতির জন্য স্বার্থ রক্ষা হবে, সম্মানজনক হবে, এটা আমরা বিবেচনায় নেব। একদিকে জাতির কিছু সংস্কারের প্রশ্ন, আরেকদিকে প্রতিদিন কিছু না কিছু ষড়যন্ত্রের আভাস। এই দুইটা মাথায় নিয়েই এদেশের রাজনৈতিক দলগুলোকে আগামীর পরিকল্পনা নিতে হবে। আমরা এখন রাজনীতিটাকে নিয়েছি বিপন্ন জনগণের পাশে থাকা, বিশাল ক্ষতি হয়ে গেছে। দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে বর্তমান সরকারে থাকা কেউ যদি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে তা হবে অযৌক্তিক, বলছেন জামাতের আমির।
দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। তো এটা তো আমরা চাই না। তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। জামাতসহ বিরোধী রাজনৈতিক দল নিশ্চিহ্নে শেখ হাসিনা সরকার যা করেছে তা নজিরবিহীন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন? তারা তো একটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগের মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত 11 সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং প্রধানদের নাম ঘোষণা করেন। সে সময় সংবিধানে সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়েছে, অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। বিগত 3টি জাতীয় নির্বাচনকে অবৈধ বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা, হাবিবুল আওয়াল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এছাড়াও এতে আসামি করা হয়েছে 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদের। আদালত মামলা আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। 2014, 18 ও 24 সালে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করা হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পারেনি এমন অভিযোগে বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক কাজী শরীফের আদালতে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা করেন মুক্তিযোদ্ধা ও এলডিপি নেতা একরামুল করিম। এ মামলায় আসামি করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। এছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 মেয়াদের সংসদ সদস্যদের। মামলায় বলা হয়, নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা অপচয় করা হয়েছে, যা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। 2014, 2018, 2024 একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 3 নির্বাচনে অংশগ্রহণ ছিল না অনেক বৃহৎ দলের। এছাড়াও যারা সংসদ সদস্য হয়ে অবৈধভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়েছেন তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। এদিকে নির্বাচন বিতর্কিত করলে ও সাধারণ মানুষ ভোট দিতে না পারলে সেটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা তা আইনজ্ঞরাই বলতে পারবেন, বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এখন একটা প্রক্রিয়া চলছে, আমি জানি যে সেই রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে আপিল করা আছে। তো এই আপিল বিভাগেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ওই নির্বাচনটা অবৈধ ছিল কিনা। আদালত রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে পুলিশকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার আলাদা মামলায় আদালতে হাজির করা হয় তাদের। বুধবার সকাল 8টার দিকে কারাগার থেকে আদালতে নেওয়া হয় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। এদিন প্রথমবার ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। রাজধানীর বাড্ডা থানার আলাদা 3 মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে একই থানার আরও 2 মামলায় এবং সালমান এফ রহমানকে বাড্ডা ও খিলগাঁওয়ের 3 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডার 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন পড়ে। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত। পুলিশের পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন না করায় তাদের আবার পাঠানো হয় কারাগারে। সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা ৩/৮/২৪-এ আব্দুল্লাহ মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। ৩০২/৩৪-এর মামলা এবং লালবাগ থানার মামলা নম্বর ৭/৮/২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও রাজনৈতিক কারণে মামলা দিয়ে হয়রানির অভিযোগ আসামি পক্ষের আইনজীবীদের। শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত আলোচিত ব্যক্তি, মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলায় কোনো ক্রমেই উনি জড়িত না এবং এই মামলার ঘটনা সম্পর্কে উনি জানেনও না, এই মামলার ঘটনা সম্পর্কে কোনো অবগতও না। বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনেশ দেখানো হচ্ছে। এদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানার ভাঙচুর ও নাশকতার মামলায় 22 আনসার সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে 7 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদে জড়িত কিংবা গণহত্যায় উস্কানিদাতা, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সবাইকে বিচারের আওতায় আনা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকার করছে না, করা হচ্ছে জনগণের জায়গা থেকে। সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি ও জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীকে সংস্কার করে আস্থার জায়গায় নিয়ে আসার কথাও জানান তিনি। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। গণহত্যায় উস্কানিদাতা, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তুর সত্যতা যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার কথাও জানান তথ্য উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে তিনি আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপকর্মে জড়িতদের কিছুতেই মাফ করা হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর অনেকটাই ভেঙে পড়ে পুলিশের কার্যক্রম। ধীরে ধীরে পুলিশি কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্য যোগ দেননি কাজে। সরকারের পক্ষ থেকে কাজে ফেরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 1 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের 1 জন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5, এসআই ও সার্জেন্ট 14, এএসআই 9, নায়েক 7 এবং কনস্টেবল 136 জন। অনেক সময় বলে এত সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে কিছু সদস্যকে বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিদেশি অর্থায়ন নির্ভর প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প যাচাই বাছাই করা হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, নতুন করে আর কোনো মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। এখন কেবল ছোট ছোট জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হবে। পরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনের হিমাগারে বৈদেশিক সাহায্যপুষ্ট অনেক প্রকল্প পড়ে আছে। এই ধরনের প্রকল্পগুলো দ্রুত ছাড় করে দেয়া হবে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে অত বেশি যাচাই বাছাইয়ের সময় না দিয়ে আমরা বরং একনেকে পাশ করে দেব, কিন্তু তারপরে পাশ করে দেওয়াই যেটা বললাম যে সব না, তারপরে মন্ত্রণালয় এগুলোকে যখন পরিমার্জন করতে পারবেন এই প্রকল্পগুলোকে। এ সময় নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, অসংখ্য রাজনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে, সেসব যাচাই বাছাই করা হবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। একনেক সভায় বাখরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে 70 কোটির বেশি টাকা ব্যয় বাড়ানো হয়। এ সময় 1222 কোটি 14 লাখ টাকা ব্যয়ে মোট 4টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এত নতুন নতুন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদেশ দেন। এদিন সেলিম আলতাফের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। এই সময় আসামিপক্ষ তাকে নির্দোষ দাবি করে, আর রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে পুলিশের প্রসিকিউশন বিভাগ। আদালত আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে। গত 19 জুলাই দুপুর 1টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।